দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লন্ডনের রাস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে রীতিমতো গণধোলাই দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লন্ডনে ঠিক কি ব্যবহার করা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের সাথে। হামলার শিকার হয়েছে সজীব ওয়াজেদ জয়, এখনো কেউ দায় স্বীকার করেনি। যুক্তরাজ্যের লন্ডনের হেনল্টে তলোয়ার নিয়ে হামলায় সজীব ওয়াজেদ জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে লন্ডন থেকে জানাচ্ছেন সরোয়ার হোসেন। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে লুটপাট করে লন্ডনে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের কয়েকজন কিভাবে দিল, এটা তাদের পাওনা ছিল। তাদের জন্য পৃথিবীটা এরকম ছোট হয়ে আসবে। মরা হাসিনাকে দিয়ে দিল্লি বানিয়েছে সাংবাদিক সম্মেলন। যদি সে জীবিত থাকতো তাহলে তার চেহারা কেন মানুষ দেখলো না? শেখ হাসিনা আর বেঁচে নেই। শেখ হাসিনা গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে মারা গেছেন। তাকে কোনো একটা হাসপাতালের ফ্রিজে তার দেহ রাখা হয়েছে। শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন আসলে শেখ হাসিনা করেনি। এটা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ প্রতিস্থাপিত করা হয়েছে। তারেক রহমান রাজনীতির মাঠে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন, চার হাঁকাচ্ছেন, একের পর এক বোল্ড স্টেটমেন্ট। এগুলা দেখলে ভেতর থেকে অন্যরকম ভালো লাগা কাজ করে এবং বারবার আমাদের বিষয় হচ্ছে ভারতকে 7 নম্বর বিপদ সংকেত দেখালো বাংলাদেশ। সবাই বাংলাদেশ সরকারের এই বিবৃতিকে পছন্দ করেছেন। এই প্রথম বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে ইতিহাসে। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। জামাত, শিবির, এনসিপিতে খুশির বন্যা, বাংলাদেশ পন্থীদের মধ্যে খুশির বন্যা, ভারতপন্থীদের কান্নাকাটি। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে লুটপাট করে লন্ডনে গিয়ে বিলাসবহুল রেস্টুরেন্টে বসে মজা করে ডাব খাচ্ছে। আর ঠিক তখনই জুলাই গণ অভ্যুত্থানের কয়েকজন অগ্র সেনানী সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাকে তো শুনলেন তো কিভাবে দিল, এটা তাদের পাওনা ছিল। তাদের জন্য পৃথিবীটা এরকম ছোট হয়ে আসবে। তারপরেও এদের কিন্তু সুপার জোর কমে না, এরা সবকিছু অস্বীকার করে। এখন এই যে তার সাংবাদিক সম্মেলনে এত 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 অভিযোগ উঠে এলো, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সে সরাসরি ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে যে বাংলাদেশের উপরে আক্রমণ করেন। মাত্র 30 মিনিট হলেই ভারতের জন্য এটা এনাফ, খুব বেশি কিছু দরকার পড়ে না, ভারতের এই সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। এর সাথে সুর মিলিয়ে ওই যে হারপ্রীত মজুমদার না কি যেন, ওইটাও ঠিক একই কথা, যে ভারত এখানে সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। ভারত কেন এখনো সিদ্ধান্ত নিচ্ছে না? শেখ হাসিনা তো ভারতের জন্য অনেক কিছু করেছে, তাহলে কেন এখনো তারা এই সিদ্ধান্ত নিয়ে এই কাজটুকু তারা করে দিচ্ছে না? আবার কেন শেখ হাসিনাকে সেখানে পুনর্বাসিত করে দিচ্ছে না? তারা বুঝতে পেরেছে ভারত ওই কাজ না করলে আওয়ামী লীগ এখানে আর জীবনে কোনো দিন ফিরে আসতে পারবে না। এইটা বুঝতে পেরেই এখন তারা ভারতকে বারবার অনুরোধ জানাচ্ছে। শেখ হাসিনার ছেলে জয় সেও অনুরোধ জানাচ্ছে যে আসেন, আপনারা আমার মাকে ওখানে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে দিয়ে যান। আর ভারতও তাদের সমস্ত নীতি নৈতিকতা, তাদের কূটনীতির মাথা খেয়ে এইগুলো গলৎকরণ করছে এবং ওই অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাহলে নিশ্চয় বাংলাদেশের উপর আবার মনে হয় এরকম একটা কিছু করে আমরা ওখানে হাসিনাকে পুনর্বাসিত করতে পারবো। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনাকে দিয়ে তো তারা ওইখানে কনফারেন্সটি করিয়েছে। এটা তার কূটনৈতিক সমস্ত, এটা সে প্রথমেই সে একটি দেশের উপর সার্বভৌমত্বের উপরে আঘাত এনেছে। আচ্ছা, এই আঘাত হানার পরে বাংলাদেশ যখন এটার প্রতিবাদ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কড়া প্রতিবাদ জানানো হয়েছে ভারতের প্রতি এবং সেখানে শেখ হাসিনাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে, ফ্যাসিস্ট, গণহত্যাকারী যে শব্দগুলো বলা হয়। এই শব্দগুলো বলার পরে আওয়ামী লীগের যারা বিশেষ করে ওই যে জানিস আলমগীর না মলম আলমগীর না কি যেন আছে, এইগুলোর গাত্রদাহ শুরু হয়েছে, নতুন করে আলাপ শুরু করেছে। কিছু মিডিয়া তো কিছু আছেই, তারাও যে হ্যাঁ এরকম কথা, বাংলাদেশ এটা কি কোনো কূটনৈতিক ভাষা হলো? শেখ হাসিনাকে এই শব্দগুলো উচ্চারণ করে বরং আরো কূটনৈতিক সম্পর্কটাকে ছোট করে আনা হয়েছে। মূল কথা তো আসলে ওইটা না। মূল কথা হচ্ছে শেখ হাসিনাকে কেন এই শব্দগুলো ব্যবহার করলো? শেখ হাসিনা সে একজন আল্লাহর ফেরেশতা মানুষ, তাকে এরকম গণহত্যাকারী, কসাই এই শব্দগুলো ব্যবহার করে
ভারতের কাছে তাকে হে প্রতিপন্ন করলো। আর ভারতও এতে কি মনে করবে, তার বন্ধু, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, তাকে এরকম বন্ধুর কাছে বন্ধুর কেউ এত ছোট ভাষায়, নোংরা ভাষায় কেউ বলে? ভিতরে মূলত জেরে যাচ্ছে, জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে, জলে রে জলে আগুন জ্বলে। এই জ্বলার কারণে মূলত এই আলানি চালানি গুলো তারা গাইতে শুরু করেছে যে এটা কোনো কূটনৈতিক ভাষা হলো, সবচাইতে বাজে কূটনীতির পরিচয় এটা হলো, এইভাবে বলা যেত, ওইভাবে বলা যেত। পরামর্শ দিচ্ছে আনিস আলমগীর এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, সব আওয়ামী লীগের যারা কালচারাল ফ্যাসিস্ট, যারা এই ফ্যাসিস্ট গুলো এবার পরামর্শ দিচ্ছে যে শব্দটা এইভাবে না বলে এইভাবে বলা যেত। মানে ওনার শব্দ শুনে ধার করে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে প্রতিবাদ জানাবে না। তবে যাই হোক, যে যেটাই বলুক, আমরা মনে করি বিএনপি সরকার এই কাজটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। সাথে সাথে ভারতকে এই বার্তা তারা দিতে পেরেছে যে আপনারা দীর্ঘদিন ধরে এদেশের মানুষের সাথে যে আচরণ করেছেন, আপনাদের সেই আচরণের মূলত বিন্দুমাত্র কোনো পরিবর্তন ঘটেনি। আপনারা সেই জায়গাতেই আছেন, আরো বরং এই জায়গা থেকে আরো 2 কদম কিভাবে আগানো যায় সেই পায়তারা আপনারা করছেন। এইভাবে যদি করতে থাকেন তাহলে আপনাদের সাথে ভবিষ্যতে বাংলাদেশের যে সম্পর্ক সেটি হয়তো খুব বেশি ইতিবাচক হবে বলে আশা করা যাচ্ছে না। এই প্রথম বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। ইতিহাসে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। জামাত, শিবির, এনসিপিতে খুশির বন্যা, বাংলাদেশ পন্থীদের মধ্যে খুশির বন্যা, ভারতপন্থীদের কান্নাকাটি। দর্শক, নয়াদিল্লিতে একটা কথিত প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে বাংলাদেশের বাধা এবং আপত্তির মুখেও তারেক রহমানের অনুরোধ, এমনকি হুঁশিয়ারি, হুমকি, এগুলো অগ্রাহ্য করে শেখ হাসিনাকে বক্তব্য রাখার অনুমতি দিয়ে যে চরম ধৃষ্টতা ভারত সরকার দেখিয়েছে, তার এমন প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার জানিয়েছে, যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওই ভাষায় বাংলাদেশ সরকার কোনো দিন এত কঠোর কোনো কূটনৈতিক বিবৃতি দেয়নি। এমনকি বিবৃতিটা এতটাই কঠোর ছিল, তার মধ্যে কূটনৈতিক ভাষার ব্যবহার কম ছিল। ওই বিবৃতিটা যতটা না ডিপ্লোম্যাটিক, তার চেয়ে বেশি পলিটিক্যাল। এর মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এতটাই ত্বরান্বিত যে কূটনৈতিক স্বাভাবিক সভ্যতা, ভব্যতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। রাজপথে যেরকম রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হয়, ভারতকে বাংলাদেশ সরকার ওই টাইপের হুমকি ধামকি দিয়েছে, ওই টাইপের কথা মনে করে দিয়েছে। অতএব বাংলাদেশ সরকার মাথা উঁচু করে দাঁড়াতে পারছে, ভারতের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ করতে পেরেছে। হ্যাঁ, এখানে বিএনপি সরকারকে আমরা দোষ দেব না যে শেখ হাসিনার বক্তব্য কেন থামাতে পারলো না বাংলাদেশ সরকার। চেষ্টা করেছে, দীনেশ ত্রিবেদীকে বলে এসেছে এবং যা বলার সব বলেছে। এর চাইতে কঠোর কথা বলা যায় না। এখানে জামাত, এনসিপি ক্ষমতায় থাকলেও এর চাইতে বেশি কিছু বলার ছিল না। এখন যেটা করতে পারে, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশ থেকে লাথি দিয়ে বের করে দিতে পারে। তবে এটা জামাত, এনসিপি ক্ষমতায় থাকলে যে পারত তা না। তবে এই ধরনের কথা বলেছে। বাংলাদেশ সরকার তার বিবৃতিতে ডিপ্লোম্যাটিক কাম পলিটিক্যাল স্টেটমেন্ট, শব্দ চয়নের দিক থেকে এটাকে পলিটিক্যাল স্টেটমেন্ট বললে ভুল হবে না। পলিটিক্যাল স্টেটমেন্ট, এটার কিছু তাৎপর্য আছে। যেমন ভারতকে বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা যা লিমিট ক্রস করেছো, কূটনৈতিক স্বাভাবিক সভ্যতা ভব্যতা কিন্তু রাখা যাবে না। তার মানে এগুলো ওভারলুক করে তোমাদের সাথে ডিল করা হবে। তোমরা বেয়াদবির চূড়ান্ত সীমা অতিক্রম করেছো, এই জন্য এত কঠোর ভাষা, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের জনগণকেও বিএনপি সরকার বুঝিয়েছে যে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, শেখ হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধে, মাফিয়াগিরির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। এই যে দেখেন আমরা কোন শব্দ ব্যবহার করছি, আপনারা আমাদের সাথে থাকেন। জনগণের বোধগম্য ভাষায়, ইন্টেলিজেবল ভাষায় ভারতকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের কোন সরকার হোক, সে জিয়াউর রহমান কিংবা এরশাদ কিংবা খালেদা জিয়া সরকার, ভারতের কোনো একটা কর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যে এবার খলিলুর রহমানরা যে স্টেটমেন্ট দিয়েছে, এত কঠিন স্টেটমেন্ট কোনোদিন কেউ দিতে পারেনি, কেউ দেখাতে পারবে না। বরং স্টেটমেন্টটা নিয়ে এখন আমি ফরেন পলিসির একজন স্টুডেন্ট হিসাবে অবজার্ভ করছি, অনেকে গবেষণা করছে এটা লিখলোটাকে, এটা খলিলুর রহমান নিজাদে লিখছেন না দিল্লিতে যে প্রেস মিনিস্টার আছেন তাদের কাছ থেকে ইনপুট নেওয়া হয়। এ ধরনের প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে এরকম নানান দিক কনসিডার করা হয়, পররাষ্ট্র সচিব জড়িত থাকেন না, এটা একদম খলিলুর রহমান নিজের লেখা, মানে সবাই পছন্দ করেছে লেখাটা। এর চাইতে কোনো কঠিন ভাষা ব্যবহার করা সম্ভব ছিল না। জামাত, এনসিপি ক্ষমতায় থাকলেও ভারতের বিরুদ্ধে এর চাইতে কঠিন ভাষায় প্রতিক্রিয়া জানাতে পারতো না, যেটা বিএনপি সরকার জানিয়েছে। ধন্যবাদ তাদেরকে দিতেই হবে। এই জায়গায় বিএনপির সাথে আমরা আছি দর্শক। এবং যত বড় বিবৃতি, সাধারণত ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট ছোট হয়, কারণ অল্পের মধ্যে কৌশলগত কিছু পরিভাষা ব্যবহার করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বলতে আলাদা একটা কথাই আছে, তার মানে ছোট্ট কথা বলে বড় কিছু বোঝানো হবে।
বলা হবে আমরা উদ্বিগ্ন, বিষয়টা আমরা অবজার্ভ করছি। এরকম দুই একটা কথার মাধ্যমে হুমকি লুকাইতে থাকে। আমরা অবজার্ভ করছি, আমরা গভীরভাবে অবজার্ভ করছি, অতি সূক্ষ্মভাবে আমরা বা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ভারতের গতিবিধি, এটাই একটা থ্রেট। কিন্তু না, এই সব রীতির মধ্যে আর বিএনপি সরকার থাকলো না, একদম খোলামেলা থ্রেট দিয়ে দিল ভারতকে। প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার শানে যে শব্দ ব্যবহার করেছে, ওই শেখ হাসিনার সাথে বিএনপি সরকার আর কোনোদিন আপোষ সম্ভব নয়। যদিও বিএনপির একটা অংশ শেখ হাসিনার হুমকিতে ভয় পেয়েছে এবং তারা বলা শুরু করেছে যে না, আওয়ামী লীগ আমাদের শত্রু না, আওয়ামী লীগ তো আমাদের মিত্র। নাসির চৌধুরী বলেছে না, ভারতপন্থীরা ভয় পেয়েছে ভারতের এই তৎপরতা শেখ হাসিনার পক্ষে, কিন্তু প্রকৃত বিএনপি যারা, তারা লাইনে আছে। শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা, অর্থাৎ আওয়ামী লীগের যারা শীর্ষ এমপি মন্ত্রী, যারা শীর্ষ পদে ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের স্থায়ী কমিটিতে যারা ছিলেন এবং শেখ হাসিনার আশেপাশে সবচেয়ে ক্ষমতা নিয়ে যারা ছিলেন, তারাই শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েছেন। এটা অনেক আগে থেকেই স্পষ্ট হচ্ছিল যে আসলে শেখ হাসিনার নেতৃত্বে অথবা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে অথবা পুতুল কিংবা শেখ রেহানার নেতৃত্বে আওয়ামী লীগ কি কখনো পুনর্গঠিত হবে কিনা, এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন কিন্তু আমরা অনেক আগে থেকেই শুনছিলাম। এখন স্পষ্ট হলো শেখ হাসিনার নেতৃত্বে অথবা শেখ হাসিনার পরিবারের কারো নেতৃত্বে আওয়ামী লীগ আর কখনোই পুনর্গঠিত হবে না। অনেক আগে থেকেই আপনারা দেখছেন 5 আগস্টের পর থেকে, অর্থাৎ 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী এমপি মন্ত্রী যারা ছিল তারা বেশিরভাগই পালিয়ে গিয়েছেন। তারপর থেকে শেখ হাসিনার সাথে কোনো শীর্ষ এমপি মন্ত্রী, দলের মহাসচিব বলেন, কেউ যোগাযোগ করেনি। শেখ হাসিনা বাংলাদেশে থাকা ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে ফোন দিয়ে কথা বলেছেন, ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে এসে কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনা কখনোই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে আরো যারা মন্ত্রী যারা ছিল, ওবায়দুল কাদের তাদের যারা ছিল, তাদের কারো সাথে শেখ হাসিনা কখনোই কথা বলেনি। প্রশ্ন উঠছিল আসলে শেখ হাসিনা কি তাদের সাথে কথা বলেনি নাকি শেখ হাসিনার সাথেই তারা কথা বলে না। এই প্রশ্ন যখন ঘনীভূত হচ্ছিল মানুষের মনে, তখন সেটা স্পষ্ট হলো যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি থেকে বিদায় দিয়েছে। এটা কিভাবে প্রমাণ হলো? সর্বশেষ যে ঘটনা ভারতে ঘটেছে, ফরেন রিপোর্টার্সেরা একটা অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানে শেখ হাসিনা এসে অডিও বার্তায় যুক্ত হয়েছে। এখানে বেশিরভাগই প্রমাণ হয়েছে আসলে সেটা শেখ হাসিনা ছিল না, শেখ হাসিনার কণ্ঠ নকল করে অন্য একজন ছিল। ভারতীয় গণমাধ্যমে বলেছিল আওয়ামী লীগের কয়েক ডজন শীর্ষ নেতাকর্মীরা সেখানে সশরীরে উপস্থিত থাকবে, একজনও ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না, মহাসচিব ওবায়দুল কাদের ছিল না, এছাড়াও যে সকল এমপি মন্ত্রীরা পালায় গেছে কেউ ছিল না। শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকার কথা লাইভে, ভার্চুয়াল লাইভে ছিল না। সেখানে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি লাইভে যুক্ত হয়েছেন, সাকিব আল হাসান ভার্চুয়ালি লাইভে যুক্ত হয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ যে সকল নেতাকর্মীরা তারা কেউ ছিল না। এই অনুষ্ঠানটা দেখার পরে একদম হতাশ হয়ে পড়েছে আওয়ামী লীগের বাংলাদেশে থাকা নেতাকর্মীরা। তারা চিন্তা করেছে যে আমরা ভাবলাম কি এই 2 বছর পরে আমরা দেখব কি, আর দেখলাম কি? দেখা যাচ্ছে একদিকে অনুষ্ঠান চলতেছে, অপরদিকে আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের সভাপতি গোলাম রব্বানী তার স্ত্রী সন্তান নিয়ে ভারতের পার্কে টিকটক করতেছে। তাদের টিকটক করার সময় হলেও বা সময় থাকলেও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় তাদের হয় নাই। আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীরা কিন্তু ভারতে অবস্থিত, তারা কেউ সেই অনুষ্ঠানে যায় নাই। সেখানে ফরেন সাংবাদিকদের ম্যানেজ করে আওয়ামী লীগের পরিবারের লোকজন, হোক সেটা শেখ হাসিনা নিজে, সজীব ওয়াজেদ জয় অথবা সাকিব আল হাসানের মাধ্যমে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের আশা প্রত্যাশা পূরণ হয় নাই। সার্বিক দিক বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে আসলে শেখ হাসিনার পরিবারের নেতৃত্ব আওয়ামী লীগ আর মেনে নিতে চায় না, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই আশা ভরসাও তারা করেন না।
দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।